ড্রয়িং রুমে মাথা চেপে ধরে বসে আছে আফিম। লজ্জায় মাথা তুলে তাকাতে অস্বস্তি হচ্ছে তার। ড্রয়িং রুমে উপস্থিত আছে দীপ, আফরা, জোসেফ আর লাবিবা। আজ দুপুরের দিকে হঠাৎ বাসায় এসে আফিম ইনায়েতের জন্য যে পাগলামি শুরু করেছিল তা শেষ করতে ডক্টর এনে ইঞ্জেকশন দিতে হয়েছে আফিমকে ঘুমের। পাক্কা 5 ঘন্টা ঘুমের পর এখন এই এত রাতে ঘুম থেকে উঠেছে আফিম। উঠেই নিচে এসে মাথা চেপে ধরে বসে আছে। আফিম আর চোখে একবার তাকালো সকলের দিকে। সবাই খুব সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। আফিম আবারও চোখ নামিয়ে ফেলল। এখন নিজেরই লজ্জা লাগছে তখনকার ব্যবহারের জন্য। স্যার, আপনি সিওর ইনায়েত স্যারকে ভালোবাসেন? দীপের অমন একটা প্রশ্নে লাবিবার জোসেফ মাথা নাড়িয়ে তাল মেলালো। আফিম দাঁত কটমট করে তাকালো দীপের দিকে। এটা কেমন প্রশ্ন দীপ? না মানে ভাইয়া, তুই তো কখনো ভালোবাসা নিয়ে কথা বলা বা কিছু ফিল করার কথা জানাসনি, তাই দীপও কনফিউশন নিয়ে দাঁড়িয়ে আছে। তুই আসলেই ভালোবাসিস তো নাকি? আফরার বলার ভঙ্গিমায় বিরক্ত হলো আফিম। মাথা চেপে ধরেই বসে রইল। সবাই একে অপরের দিকে চাওয়াচাই করে হো হো করে হেসে উঠল। আফিম মাথা তুলে বোকার মতো তাকিয়ে রইল সকলের দিকে। কি বা করবে সে? এরা তো সবাই প্ল্যান করে পচাচ্ছে আফিমকে। এটা কি মাসুম আফিম জানে? জোসেফ উঠে আফিমের পাশে এসে বসল। মাই ডিয়ার শান, ভালো যখন বেসেছো তখন ছোট্ট ছোট্ট বিষয় জেলাস ফিল না করে নিজের কারসীমা দেখাও, বুঝেছ? লাবিবা বলল, এনায়েত কেন বুঝবে যে তুমি ওকে ভালোবাসো? কখনো তেমন কোনো হিন্টস তো দাওনি ওকে আফিম। আর হিন্টস দিলেই যে ভাবি ধেই ধেই করে নাচতে নাচতে তোকে ভালোবাসবে তা কেন ভাবছিস ভাইয়া? আফটার অল সেও আমার উঠবি ভাবি। একটু পার্টি থাকবে তো বল? দীপ দাঁত খেলিয়ে বলল, স্যার, আপাতত রেডি সিনেমার ঢিঙ্কাচিকা গানটা নিজের জীবনে বানিয়ে ফেলুন। 12 দিনে 12 ভাবে ভালোবাসা উপলব্ধি করান। পরে আমার স্টেজে এসে যখন পৌঁছবে তখন না হয় ওই একই হলো গানটা সেট করবেন রিংটোনটা। আফিম চোখ রাঙিয়ে সবার দিকে তাকালো। দীপ চলে গেল রান্নাঘরে। আফরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। আফিম, নিজের ভালোবাসার উপর যদি বিশ্বাস থাকে তাহলে এগিয়ে যাও। লাবিবা এতটুকু বলেই চলে গেলেন ডাইনিং টেবিলে খাবার বাড়ার জন্য। জোসেফ আর আফরাও চলে এলো উঠে। আফিম একা একা বসে রইল সোফায়। না, সবাই ঠিক বলেছে, আমার কারসিমা দেখাতেই হবে তোমাকে মিস ইনায়েত। আফিম বাঁকা হেসে উঠে পড়ল। খিদে পেয়েছে তার খুব। খাওয়া দাওয়া শেষে রুমে এসে আফরা চুল আঁচড়াচ্ছিল। তখনই হারিয়ে গেল আবারও সেই ছেলেটার খেয়ালে। ট্রিপে থাকাকালীন সময় একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়েছিল দ্য স্পন্দন আজাদ। কিছু একটা ভেবে ফেসবুকে স্পন্দন আজাদের নাম লিখে সার্চ করতেই তার প্রোফাইলটা পেয়ে গেল। স্পন্দন আজাদের প্রোফাইলে ঢোকার আগেই একটা পোস্ট তার চোখ আটকে গেল আফরার। বিবাহিত স্পন্দন আজাদ সবার থেকে লুকিয়ে স্ত্রীর সাথে মাঝ রাস্তায় ভালোই উপভোগ করছেন নিজের দিন। খবরটা দেখে কিছুক্ষণ মূর্তির মতো বসে রইল আফরা। চুলের খাঁজে আটকে থাকা চিরুনি নিয়েই ঘুমিয়ে পড়ল কম্বল দিয়ে নাক মুখ ঢেকে। তাহাসিব ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকেই বিরক্ত হলো খুব। অন্য দিনের মতো ঘরটা সাজানো গোছানো নেই। কোনো মতে হাতাহাতি করে নিজের টাওয়ালটা খুঁজে ফ্রেশ হয়ে এলো তাহাজিব। প্রতিদিনের মতো কেউ কফি নিয়ে দাঁড়িয়ে নেই। তাহাজিব একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে এলো ডিনার করতে, কিন্তু খাবার দেখে খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। আর একা খেতে একদমই ভালো লাগছে না তার। তাহাজিব না খেয়েই নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই দেখলো আসিফ এক কোনায় দাঁড়িয়ে হাসছে তাহাজিবের দিকে তাকিয়ে। তাহাজিবের ভ্রুটা কুঁচকে এলো। হাসছো কেন আসিফ? স্যার, আপনার রিনায়েতের খোঁজ তো পেয়েই গেছি, ধরে আনি। আসিফের বলার ধরন পছন্দ হলো না তাহাজিবের। বিরক্তি নিয়ে আসিফের দিকে তাকালো। ওটা নিয়ে আমি ভাববো, তুমি না। ধূপধাপ পা ফেলে চলে গেল তাহাজিব নিজের রুমে। খাটে শুয়েই অস্বস্তি জেগে ধরল তাহাজিবকে। কিছু একটা নেই, কিন্তু কি? রুহি? তাহলে কি সে একদিন যেতে না যেতেই রুহিকে মিস করতে শুরু করলো? নিজের উপর নিজেই বিরক্ত হলো তাহাজিব। খাটের উপরে বসে কিছুক্ষণ হাতের আঙুল গুনল।
কিন্তু ঘুম এলো না। এই রাত নিঃসন্দেহে অনেক যন্ত্রণাময় আর দীর্ঘ হবে, তার জন্য তার সেটা বোঝা হয়ে গেছে তাহজিবের। স্পন্দন বসে বসে আকাশের দিকে এক মনে কি যেন দেখছিল। তখনই দৌড়ে এলো কামাল। স্যার, আপনাকে নিয়ে আবারও এক পেপারে ফলস নিউজ স্প্রেড করেছে। কি নিউজ? কোনো ভাবনা ছাড়াই আকাশের দিকে চোখ রেখে বলল স্পন্দন। ওই দিন আপনি একটা মেয়েকে বাঁচিয়েছিলেন না, ওই সময় অস্পষ্ট একটা ছবি তুলে লিখেছে, বিবাহিত স্পন্দন আজাদ সবার থেকে লুকিয়ে স্ত্রীর সাথে মাঝ রাস্তায় ভালোই দিনগুলো উপভোগ করছে। স্পন্দন বাঁকা হাসল। নিজের অজান্তেই খুব ভালো লাগলো বিবাহিত স্পন্দন আজাদ কথাটা শুনে। কামাল, তুমি বিয়ে করেছ? হঠাৎ এমন প্রশ্নই হকচকিয়ে গেল কামাল। হালকা লজ্জা নিয়েই বলল, স্যার, করব, এখনো করিনি। আমারও একটা বিয়ে করা উচিত, তাই না কামাল? আফটার অল, আমার বনুকে নিয়ে এলে তার খেয়াল রাখতে একটা ভাবির তো দরকার। কামাল কি বুঝলো সে নিজেও জানে না, তবুও বেয়াক্কেলের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। স্পন্দন মৃদু হেসে বলল, নিউজটা ভাইরাল করে দাও কামাল, তোমার ভাবির চোখে যেন অবশ্যই পড়ে। আর হ্যাঁ, তোমার ভাবি কে, কিসে পড়ে, কোথায় থাকে, সব ডিটেলস খুঁজে বের করো। কালাম হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল স্পন্দনের দিকে। স্যার, ভাবি কে? এতক্ষণের ভালো মুড বিগড়ে গেল স্পন্দনের। একটা মানুষ এত বেয়াক্কেল কিভাবে হয় তা বুঝতে পারছে না স্পন্দন। আমি কোন মেয়েকে বাঁচিয়েছি? ওই মেয়েকে? আর তোমার বলা ওই মেয়ে হবে আমার বউ, তোমার ভাবি। কামাল কিছুক্ষণ পিট পিটিয়ে করে তাকিয়ে রইল, পরক্ষণে সবগুলো দাঁত দেখিয়ে হেসে বলল, কালকের মধ্যে সব খবর পেয়ে যাবেন স্যার। এই বলে কামাল খুশি খুশি মনে বের হয়ে এলো রুম থেকে। জনাথন মোল্লার বাংলাদেশে ল্যান্ড করলো সবে মাত্র। নিজের পুরানো এক ফ্রেন্ডের অনুরোধ রাখতেই এসেছে জন এই দেশে। তার ফ্রেন্ড তাকে জানিয়েছে জনের পছন্দের মতোই কিছু জন পাবে যদি তার ফ্রেন্ডের একটা কাজ সে করে দেয়। জন রাজি হয়েছে। এখন সে হোটেলে যাচ্ছে গাড়ি ভাড়া করে। তার বন্ধুর সাথে দেখা করার সময় এখনো হয়নি। মাফিয়া হিসেবে কুখ্যাত নাম জনাথন মোল্লার। বিদেশি একজন মাফিয়া, যত খারাপ কাজ আছে সে সব করে। টাকার জন্য মাফিয়া লাইফের একটা সময় নিজের বউ ও মেয়েকে বেঁচে দিয়েছে বলেও শোনা গেছে তার সম্পর্কে। এতটা জঘন্য সে। কিন্তু বাংলাদেশে কেন এলো সে? কোনো বিপদের সতর্ক বার্তা নিয়ে, নাকি সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য? রুহি বসে আছে ছাদে, ফোনে তাজিবের কিছু ছবি দেখছে সে মন দিয়ে। তাজিবকে নিয়ে চিন্তা করবে না ভেবেও চিন্তা হচ্ছে তার খুব। নিজেকে করা কিছু কথা শুনিয়ে গান ছেড়ে দিল। তখনই কল এলো আসিফের। এত রাতে আসিফের কল থেকে বুকটা কেঁপে উঠল রুহি। কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানে লাগিয়ে নিল রুহি। হ্যালো, কি হয়েছে বোন? তোর স্বর এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো ভাইয়া? এত রাতে কল করেছো কেন? সব ঠিক আছে। কেন এত চিন্তা করিস বলতো? আচ্ছা শোন, আমি পরিচিত একজনের সাথে সব কথা বলে নিয়েছি। সবকিছু রেডি হতে নাকি 7 দিন সময় লাগবে। আরো দেরি হয়, তবে মেডিকেল এমার্জেন্সি দেখিয়েছি, তাই 7 দিন পরেই আমরা চলে যেতে পারবো। রুহি চুপ করে রইল। চলে যেতে হবে ভেবেই তার বুকে একটা ব্যথা অনুভব করছে। তাজিব আর ইনায়েত ভালো থাকবে বলে নিজেকে বোঝ দিয়ে আঘাত করছে রুহি বারবার। তুমি খেয়েছো? উনি ঘুমিয়েছেন? আসিফ চুপ হয়ে গেল। তাজিবের রুমে উকি সে মেরে এসেছে। তাজিব যে বাচ্চাদের মতো আঙুল গুনছে ঘুম আসবার জন্য। তার রুহিকে বলতে চায় না সে। রুহিকে বিদেশে নিতেই হবে, কেননা একেবারে দূরে না গেলে তাহাজিব রুহির মূল্য বুঝবে না। আসিফ গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, নাক ডেকে ঘুমাচ্ছে। তুইও খেয়ে ঘুমাবন। বাই। আসিফ দ্রুত ফোনটা কেটে দিল। না হয় রুহি আরো একটা প্রশ্ন করে ফাঁসিয়ে দিত তাকে। আর ফোনের এই প্রান্তে রুহি অবাক হলো। তাহাজিব ঘুমাচ্ছে বিষয়টা শুনে মনে তার নিষিদ্ধ ইচ্ছে ডানা ঝাপটাচ্ছে বারবার। সে তো ঘুম, একবার গিয়ে দেখে আসবো। নিজের সাথে যুদ্ধ করার পর রুহি উঠে দাঁড়ালো। সে তাহাজিবের বাসায় যাবে। তাহাজিব বিরক্ত নিয়ে চোখ বন্ধ করে পড়েছিল খাটে।
বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব নেই বলেই যে তার বিরক্ত লাগছে তা রাতের এই 12টায় সে বুঝতে পেরেছে। তাই ঘুমের আশায় চোখ বন্ধ করে মূর্তির মতো পড়ে রইল নিশ্চুপ। তখনই ব্যালকনিতে ধূপ করে আওয়াজ হলো। এই আওয়াজটা শুনে বুকে ধাক্কা লাগলো তাহজিবের। এই আওয়াজটা খুব করে চেনা তার। তাহজিব নড়ল না, সেইভাবেই পড়ে রইল। রুহি পা টিপে টিপে রুমের ভিতরে এসে দেখলো তাহজিব শুয়ে আছে। রুহির মুখে হাসি ফুটল। টানা 10টা দিন এই মানুষটার আশপাশ জুড়ে থেকেছে সে। আজ কত কষ্টে যে নিজেকে আটকেছে তাহজিবের কাছে আসা থেকে তা নিজেই জানে। রুহি ধীর পায়ে এগিয়ে গেল তাহজিবের কাছে। বিছানায় বসে তাহজিবের মাথায় হাত বুলিয়ে দিল। প্রকৃতির নিয়মগুলো এমনই হয়। তুমি ইনায়েত আপুকে ভালোবাসো, অথচ সে পাগলি আপু বোঝেই না। আর আমি তোমাকে ভালোবাসি, অথচ তুমিও তা বোঝো না। ফিসফিসিয়ে বলল রুহি তাহজিবের দিকে তাকিয়ে। তাহজিবের বুকে মাথা রেখে শুয়ে পড়ল রুহি নিঃশব্দে। ভালোবাসি তোমাকে অনেক। আল্লাহ করুক আমি যেন আর না ফিরি সুস্থ হয়ে বিদেশ থেকে। তুমি ছাড়া জীবনের থেকে মৃত্যুটা আমার অনেক ভালো জানো। তাহজিবের বুকটা কেমন কেঁপে উঠল অজানা এক আশঙ্কায়। সত্যিই কি রুহি আর ফিরবে না? তাহজিবের ঘুমের ভান করে শক্ত করে রুহিকে জড়িয়ে নিল নিজের সাথে। রুহি চুপ করে পড়ে রইল সেইভাবেই তাহজিবের বুকে। নাটক কেন করলে ঘুমোনো? বেশ অনেকটা সময় পর রুহি প্রশ্ন করল। তাহজিব রুহিকে নিজের সাথেই জড়িয়ে রাখল। আমি ভালো মানুষ না রুহি। একটা মেয়ে হয়ে আমার রুমে পড়ে থাকতে মন কাচ্ছে না তোমার? তুমি তো বাচ্চা না। রুহি মাথা তুলে চোখ বন্ধ করে রাখা তাহজিবের দিকে তাকালো। তাহজিব চিত হয়ে শুয়ে রুহিকে নিজের বুকের সাথে ধরে আছে। রুহি মৃদু হেসে তাহজিবের কপালে চুমু খেয়ে উঠে যেতে চাইছিল, কিন্তু তাহজিব চোখ না খুলেই তার হাতটা ধরে আটকে দিল। আমি যদি বলি আমি তোমাকে এখনো ভালোবাসি না, তাহলে কি তুমি চলে যাবে রুহি? আমি যদি বলি তোমাকে চিরজীবনের জন্য আটকাতে চাই না, শুধু আর কটা দিনের রাতগুলো আমার বুকেই কাটাও, তাহলে কি তুমি থাকবে না? তাহজিবের মুখে এই কথাগুলো শুনে বিস্ময় নিয়ে ফিরে তাকালো রুহি। তাহজিবের মুখে এইটুকু তো সে কখনো আশা করেনি। হোক সে কিছুদিনের অতিথি, তবুও তাহজিব তো তাকে মনের দ্বার খুলে দেখেছে। রুহি নিঃশব্দে আবারও এসে শুয়ে পড়ল তাহজিবের বুকের উপর। তাহজিবের চোখ এখনো খুলল না, তবে মুখে ফুটল ছোট্ট হাসি। প্রশ্ন করছো আমি ভয় পাই না কেন এক ছেলের ঘরে থাকতে? উত্তর এতটুকুই দেব যে তুমি আমাকে কিছুই করতে পারবে না। আর যদি কখনো আমায় তুমি নিজের অজান্তে স্পর্শ করো, তাহলে তা হবে আমার কাছে তোমার অজান্তেই তোমার দেয়া বিশেষ এক উপহার। আমি ধরে নেব তোমার ওই স্পর্শ আল্লাহর মর্জি ছিল। তাহজিব চোখ খুলে ফেলল। এত কেন ভালোবাসে মেয়েটা তাকে? ভাবতে ভাবতেই রুহিকে আরেকটুখানি নিজের সাথে জড়িয়ে গায়ের কম্বল টেনে নিল তাহজিব। এখন তার ঘুম নির্দ্বিধায় ভালো হবে। আজকের সকালটা খুব সুন্দর আফিমের কাছে। খুব সকালে সে ঘুম থেকে উঠে আজকে নামাজ পড়েছে। কেন পড়েছে তা জানা নেই আফিমের, কিন্তু অনেকদিন পর পড়েছে। শুধু তাই না, মোনাজাতে পরিবারের সুস্থতা ছাড়া ইনায়েতের সুস্থতাও কামনা করেছে সে। এও চেয়েছে যেন ইনায়েতকে সে না পেলে ওই ইনায়েত যেভাবেই থাকুক যেন খুশি থাকুক। এটাই কি তাহলে ভালোবাসা, যা এতদিন আফিমকে মানসিক অত্যাচার করেছে, বুঝতে না পারার শাস্তি স্বরূপ? আর সেই জন্যই কি এই ভালোবাসার কিছুটা বিশুদ্ধ হয়েছে আফিমের অজান্তে? আফিম কালকের সিদ্ধান্তে অটল। সে যেভাবেই হোক আজকের থেকে ইনায়েতের মন জয়ের কাজ শুরু করবে। ইনায়েতকে নিজের ভালোবাসা বোঝাবে। প্রয়োজনে সরাসরি ইনায়েতকে ভালোবাসা নিবেদন করে কয়েকদিনের সময় দেবে তাকে বুঝতে। তবে আফিম একটা জিনিস ভালোই জানে, এই মেয়ে জাদু জানে। জাদু করি ইনায়েত। না হয় আফিমের কেন এই কয়েকদিনে একটু মদের নেশা হলো না? কেন কোনো মেয়ের প্রতি আকর্ষণ জন্মালো না? কেনই বা সে আজ নামাজ পড়ল? এত কেন যুক্ত প্রশ্নের কোনো উত্তর নেই আফিমের কাছে। তবে উত্তর নেই বলে যেন স্বস্তি বোধ করছে আফিম। মিশন ভালোবাসা শুরু হতে চলেছে আজ থেকে। আফরাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজ থেকে সে আর ভাববে না স্পন্দন আজাদকে নিয়ে। শুধু কিছু সেকেন্ডের জন্যই তো সামনাসামনি দেখেছে সে স্পন্দনকে। এর মধ্যেই ভালোবাসা হয়ে গেল? না বলে নিজেকে বুঝ দিতে চাইলেও সম্ভব না আফরার পক্ষে।
কারণ সে তো জানে ভালোবাসা যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো কারোর জন্যই সৃষ্টি হয়। কিন্তু আর না, এখন সম্পূর্ণ নজর সে নিজের ক্যারিয়ারে দেবে। অনেকদিন জগিং করা হয় না, তাই আজ আফরা জগিংয়ে বের হয়েছে। এই একই ভোর এসেছে তাজিব আর রুহির জন্য। তাজিবের ঘুম আজকে নিজের অজান্তেই ভেঙে গেছে। নামাজের আগে নিজের সাথে লেপ্টে থাকা রুহিকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তাজিব। পরক্ষণেই মাথায় এলো সে ভুল করছে না তো এই মেয়েটার সাথে, স্বার্থপর হয়ে যাচ্ছে না তো সে। ইনায়েত নেই বলেই কি সে আপাতত রুহিকে কাছে টেনে নিচ্ছে? এতগুলো কেন প্রশ্নের উত্তর না দিতে পেরে হতাশ হলো তাহাজিব। চোখ বন্ধ রেখে ঘুমের ভান ধরে পড়ে রইল। দেখলো রুহি ঘুম থেকে উঠে যাওয়া, নামাজ পড়া, ঘর গোছানো। ঘর গুছোতে গুছোতে তাহাজিবের কাজকর্ম নিয়ে বিরক্ত হওয়া। আধ খোলা আধ বোঝা চোখে এমন দৃশ্য উপভোগ করছে তাহাজিব অনেক।